নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি লেখক কৌস্তব সামন্তের লেখা একটি সাইকোলজিক্যাল হরর গল্প কাকতাড়ুয়া। চলুন গল্পটি শুরু করা যাক। ঠিক কতটা রাত হয়েছে বোঝা যাচ্ছে না। বাইরে থেকে বুড়ো প্যাঁচার ডাক ভেসে আসছে, আর মাঝে মাঝে হাওয়ার ফিসফিস শব্দ কানে আসছে। বিলু চোখ খুলে উপলব্ধি করলো যে সে কোনো এক গাঢ় অন্ধকারে ঘেরা এক অচেনা জায়গায় বসে আছে। তার হাত দুটো বাঁধা। মুখ দিয়ে যখন চিৎকার করতে চায় সে বুঝতে পারে যে তার মুখটাও কে বেঁধে রেখেছে। কিন্তু এটা কি করে হলো? সে কোথায় এসে পড়েছে? চারিদিকে এত অন্ধকার কেন? কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে এই অন্ধকারে সে একা নয়, আরো কেউ আছে তার সঙ্গে। আর এই কুচকুচে কালো অন্ধকারে সেই অবয়ব ঘুরে বেড়াচ্ছে। এরপর কোথা থেকে এক শীতল নিঃশ্বাস বিলুর কাঁধে এসে পড়ল। তার বুঝতে বাকি রইল না যে তার ঠিক পিছনে কেউ তো একজন আছে, কিন্তু সে যে মানুষ নয় তা সে ভালোই বুঝতে পেরেছে। ধীরে ধীরে সেই অবয়ব তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। ভীষণ ভয়ঙ্কর তার উপস্থিতি, আর তার থেকেও ভয়ঙ্কর তার নিঃশ্বাস। যেন পাতাল থেকে ভেসে আসছে গরম হাওয়া। বিলু মাথা নামিয়ে রাখে, কারণ সে জানে যদি সে মুখ তোলে সে এমন কিছু দেখবে যেটা তার ধারণারও বাইরে। এইভাবে কতক্ষণ চলছিল ঠিক নেই। তার হুঁশ ফেরে যখন সে বুঝতে পারে বাইরের সমস্ত পৃথিবী থমকে গেছে। বাইরের হাওয়ার শন শন শব্দ আর নেই, নেই বুড়ো প্যাঁচার সারা, নেই ঝিঝি পোকার কোলাহল। আছে বলতে নিস্তব্ধতা, কেবলই নিস্তব্ধতা। সে অনুমান করতে থাকে খুব শীঘ্রই কোনো এক অজ্ঞাত বিপদ ধেয়ে আসতে চলেছে তার দিকে। আর তখনই মুহূর্তের মধ্যে তার চেয়ারের তলা থেকে বেরিয়ে আসে একটা বস্তাবন্দি অবয়ব। কিন্তু এ কি? এটা কার মুখ? ছেঁড়া কাটা দাগে ভর্তি একটা মুখমণ্ডলকে কেউ যেন সেলাই করে দিয়েছে, আর চোখ দুটো উপড়ে নিয়েছে। তার বুকে রক্ত জমে গেল যখন সে জানালার ছোট ছিদ্র থেকে ভেসে আসা চাঁদের আলোয় ওই কাটা মুখের দিকে ভালো করে তাকায়। ওই মুখটা হাসছে, কি বিভৎস সেই হাসি! ওই ভয়ঙ্কর অপার্থিব হাসি দেখে সে তার শেষ নিঃশ্বাস হারিয়ে ফেলে। মাটির সাথে সে যেন মিশে যেতে থাকে। কোন এক পাতালে সে তলিয়ে যাচ্ছে। তার মনে পড়ে যায় ওই হাসি তার কাছে পুরনো নয়, বরং এর আগেও সে শুনেছে এই হাসি। উফ, যা গরম পড়েছে, মনে হচ্ছে এই বুঝি টপকে যাব। তারপর এই ছোট বাচ্চাদের চিৎকার, আর পারা যায়? এখন বুঝলাম কেন আমাদের ছোটবেলার মাস্টার মশাইরা রেগে চেঁচিয়ে বলতেন, আরে কি হচ্ছেটা কি? এটা কি মাছ বাজার? গত দুদিন হলো এই স্কুলে পড়াতে এসেছি। প্রত্যন্ত গ্রামের একটা ছোট্ট প্রাইমারি স্কুল। এখানে ইংরেজি স্যার হিসেবে আমার আসা। এখানের বাচ্চা কাচ্চা পড়ে কম, চিৎকার করে বেশি। সেদিন রেগে হেডফোন লাগিয়ে ক্লাসে দিব্যি ঘুমোচ্ছিলাম। এমন সময় একটা বিটকেল ডেকে বলে, ও স্যার, স্যার গো দেখো না আমাকে মারে। আমি তো বেশ স্বপ্নের মধ্যেই ছিলাম, আর অমনি ওই বাচ্চার খোঁচায় উঠলাম জেগে। কিন্তু জেগে দেখি কেউ তো কোথাও নেই। বলে আবার হেডফোন লাগিয়ে ঘুমোতে যাব, এমন সময় দেখি আমার টেবিল থেকে আমার নিজের গাঁটের পয়সায় কেনা চকের বাক্স হাপিস। পরে অবশ্য হেডমাস্টারের কাছে ঝাড় খেয়েছিলুম।
ওই বদমাইশটা আমার সমস্ত চক গুঁড়ো করে হেড স্যারের পাউডারের কৌটোয় ঢুকিয়ে দেয়। বুড়ো পাউডার ভেবে দিব্যি গায়ে মেখেছে, আর ভাবছে গন্ধটা কোথায়। আজব স্কুলের আজব মাস্টার আর তার আজব ছাত্র। বুড়ো হেড স্যার চেঁচিয়ে বলে, রোহিত স্যার, এ কি হচ্ছে? প্রথম দিন এসেই আপনারা তো নেগলিজেন্স। কি ভাগ্য আমার, স্যার হয়েও আজ স্যারের কাছে বকান শুনলাম। এই ছিল জীবনে। আমার স্কুল ছুটি হয় বিকেল 4টায়, আর সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়ি। এই গ্রামে আবার থাকার কোনো জায়গা নেই। বহু খুঁজেছিলাম, পরে যদিও বা একটা লোকের সাথে দেখা হয়, সে এমন এক ঘর দেখায় যেটা শৌচালয়ের থেকেও ছোট। অগত্যা আমাকে পাশের গ্রামেই থাকতে হয়। সাইকেল নিয়ে প্রায় 1 ঘন্টা রাস্তা। একটা সরু পাকা রাস্তার 2 ধারে জমি, ছোট মাটির ঘর বাড়ি, কখনো বা পুকুর পেরিয়ে আমাকে যেতে হয়। তাই এত সময় ধরে সাইকেল চালিয়ে আমি সত্যি কেলিয়ে যাই। তারপর সেদিন এত কিছু হয়ে যায়, তাই মন মেজাজ কিছু ভালো ছিল না। এসেই শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে ফোনের শব্দে। রাত 10টা তখন। ইশিকা ফোন করেছে বোধহয়। আমি কলটা ধরলাম। কিছু ভাবলে? কি ভাববো আবার? আমার ভাবার কিছুই নেই। তা ভাববে কেন? তুমি কোনোদিন কোনো কিছু কি গুরুত্ব দিয়েছো? ইশিকা, বোঝার চেষ্টা করো। বাড়িতে বাবা অসুস্থ, আর মায়ের বেতনে ঘর চলছে না। আমাকে এত দূর আসতেই হতো। আর তোমার বাপটাও বা কি? তোমার বাপের এখনই হিড়ি উঠেছে তোমাকে বিয়ে দেওয়ার। এই, সম্মান করো। বাবা হয়, অনেক দিন অপেক্ষা করেছে। ইশিকা দেখো, ইশিকার সাথে প্রেম প্রায় 7 বছর। ওর মা নেই, তাই ওর কাছে আমি আর ওর বাবাই সব। খুব সুন্দর চলছিল আমাদের প্রেম। এমন সময় আমার বাবার হার্টের রোগ দেখা দেয়। সেই খরচা মার একার পক্ষে দেওয়া সত্যিই সম্ভব নয়, তাই আমাকে এতদূর চলে আসা। আমি সম্পর্ক ভাঙতে চাইনি, কিন্তু ওর বাবা বোধহয় আর অপেক্ষা করতে রাজি নয়। ফোনটা রেখে এক মনে বাইরের দিকে তাকিয়ে শুয়ে থাকে রোহিত। তার বুকের ভিতরটা যেন আজ খালি হয়ে এসেছে। এতদিনের প্রেমটা যেন আজ কেমন একটা আলগা হয়ে আসছে। তার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে জল। তবু জানলার বাইরে থাকা চাঁদের দিকে তাকিয়ে সে নিজের অশ্রু থামিয়ে রাখে। এরূপ পরিস্থিতিতে পড়বে সে কখনো ভাবতে পারেনি, অথচ তাকে দায়িত্ব নিতে হবে। দিদির বিয়ে হয়নি, তারও বয়স হচ্ছে। এই অবস্থায় সে যদি কিছু না করত, পরিস্থিতি বেসামাল হয়ে উঠত। অনেকটা বাধ্য হয়েই এই গ্রামে আসা তার। গ্রামটা যে খুব ভালো লাগে তা ঠিক নয়, তবে এখানে এসে তার মনটা ভালো হয়েছে। শহরের ওই দূষিত পরিবেশে থাকতে থাকতে সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। গ্রামের এই শান্ত পরিবেশ তাকে অনেকখানি সারিয়ে তোলে। ঘুমটা ভাঙে অ্যালার্মে। আজ শনিবার, অর্থাৎ হাফ টিফিনেই ছুটি। বেশিক্ষণ স্কুলে থাকতে হবে না বলে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। আজ দুপুরে স্কুলের মিড টেবিল খেয়ে বাড়ি ফিরব। আসলে এখানে এক ভয়ঙ্কর সমস্যায় পড়েছি। কোনো জিনিস এই গ্রামে পাওয়া গেলে বাকিটা নিতে অন্য পাশের গ্রামে ছুটতে হয়। মানে ধরুন, এখানে আমি দাঁত মাজার ব্রাশ পেয়েছি, তবে দোকানিকে মাজন চাইতে গেলে সে জানায় তার দোকানে নেই। পুরো গ্রাম তোলপাড় করে দেখলাম, এটা কিনতে আমাকে পাশের গ্রামে যেতে হবে। এইভাবে চলছে। কোনো সবজি এখানে পেলাম তো বাকিটা পাশের গ্রামে। অদ্ভুত সমস্যায় পড়ে গেছি আমি মশাই। তাই স্কুল থেকে ফেরার সময় বাজার করে আনি, যা পাইনে তা এখানে এসে কিনি। সকালে উঠে তৈরি হচ্ছে, এমন সময় বাইরে ডাক পড়লো, রোহিতদা, ও রোহিতদা, আর ঘুম কি ভাঙে নাই? আমি বুঝলাম এটা তাপস এসেছে।
তাপস আমাকে অনেক সাহায্য করে, এখানে ঘর খুঁজে দিয়েছে, মাঝে মাঝে আসে, রাতের খাওয়ার জোগান দিয়ে যায় এবং সকালে এসে দুধ আর খবরের কাগজ দিয়ে যায়। ও হ্যাঁ, ও আবার খানিকটা অ্যালার্মের কাজও করে মাঝে মাঝে। আমি সাড়া দিয়ে বললাম, এই দাঁড়া, যাচ্ছি। রোহিত দরজা খুলে দুধের বোতল আর খবরের কাগজ নেয় তাপসের থেকে। কিন্তু তাপসকে দেখে তার মনে হলো বেচারার কিছু একটা হয়েছে। এই গ্রামে থাকতে গেলে মানুষের সাথে ভালো সম্পর্ক করা দরকার। অগত্যা রোহিত তাকে প্রশ্ন করে, কিরে, কি হয়েছে? কি হ্যাঁ, কি? কিছুই নাই গো, ও সে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা বলতো? আর বইল না, 1 সপ্তাহ ধরে বিলুকে খুঁজে পাওয়া যাইতেছে না। তা সে আবার কে? এই গ্রামের পুরোহিতের ছেলে, পড়াশোনায় দিগ্গজ। কলকাতায় গেছিল পরীক্ষা দিতে, আর ফেরে নাই। কত খোঁজাখুঁজি করেও তার আর কোনো হদিস মেলেনি। আর পুলিশ? হইছে গো দাদা, ওরা তো মাতালের দল। একদিনের কাজকে 1 বছর ধরে করেও ব্যর্থ হয়, কিছু পায় নাই। আচ্ছা, তা এখন কি করণীয় বলতো? কিছুই করার নেই, তবে বোধহয় এই গ্রামেরই কারোর কুনজর পড়েছে। একটু সামলে থাকেন দাদা। এখন চলি, তাড়াতাড়ি কাজে যাই, তবেই জলদি ফিরতে পারবো। তাপস চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে কি এখানে? এই গ্রামে আবার ডাকাত দলের উপদ্রব নেই তো? না, তাহলে তো আজকের পর থেকে মোটেই রাতে বেরোনো যাবে না এবং জানালা খুলে আর ঘুমানোও যাবে না। যাই হোক, চট জলদি রেডি হই, না হলে এই বুড়ো মাস্টারের আবার চিৎকার শুনতে হবে। যেহেতু আজ শনিবার, তাই হাফ ডে। বাচ্চাগুলো ভীষণ খুশি, কখন বাড়ি যাবে এই ভেবে। আমিও ওদের বেশি জানালাম না, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে ওদেরকে ওদের মতোই ছেড়ে দিলাম। তারপর অধমের মতো শিক্ষক হয়ে ক্লাসে বসে বসে ফোন ঘাঁটছি। ঠিক এমন সময় বকুলদা এসে হাজির। বকুলদা এই স্কুলে ক্লার্কের কাজ করে, ভীষণ ভালো মনের মানুষ। আজ সকাল থেকে দেখছি লোকটা আমার দিকে কেমন যেন সন্দেহের বশে তাকিয়ে রয়েছে। সামনে সোমবার স্কুল ছুটি থাকবে, এই কারণে স্যারের স্বাক্ষর লাগবে, তাই এখানে হয়তো হাজির। খাওয়ান দাওয়ানে কোনো সমস্যা হচ্ছে না তো? আরে না দাদা, একদম সুন্দর আছি, একদম দিব্যি চলে যাচ্ছে বুঝলে। শুধু খালি মশাদের বাদরামি একটু বেশি এখানে, বুঝলে। ইয়ে মানে একটা কথা কইব ভাবছিলাম। হ্যাঁ দাদা, বলো না, কি হয়েছে? কি ইয়ে মানে তুমি তো পাশের গ্রামে থাকো, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? কি? আরে সেই ওকে নিয়ে তো ভূতেদের উপদ্রব। আর ধুস, ওসব কিছু না, কেউ মজা করছে নিশ্চয়ই। আরে না মশাই, আমি বলি কি শোনেন। বলি বলার পর লোকটা ফিসফিস করে আমার কানের কাছে এসে কি সব বলতে শুরু করলো। আমি গেছিলাম ওই গ্রামে গত পরশু, ফিরতে আমার রাত হইল। আমি সাইকেল চাইলে আসছিলাম দিব্যি, এমন সময় কেউ আমারে ডাকলো পেছন থেকে। আমি পেছন ঘুরে দেখি লোকটা শ্বাস ফুলতে শুরু করেছে। দেখি বলার পর সে যে কি দেখলো সেটা বলতে গিয়ে তার গলা প্রায় শুকিয়ে গেল। আমার সন্দেহ বাড়তে লাগলো, মনে মনে ভাবলাম কি এমন দেখতে পেলো রে লোকটা? কোনো ভূত বলে কি আবার হয় নাকি কিছু? আমি যে কি ভাবছি, কিন্তু লোকটা কি বা দেখলো? আমি ওনাকে প্রশ্ন করলাম, তা কি দেখলেন মশাই? ফাঁকা। কিটা? আরে ফাঁকা ফাঁকা, চারিদিক ফাঁকা। ও তাই বুঝি। আচ্ছা, আপনি রাতে কি খেয়ে বেরিয়েছিলেন বলুন তো? খাওয়ার কথা শুনে লোকটার মুখখানা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তার মোটা গোফের ফাঁক দিয়ে ভেসে আসছে একটা বেশ ফুরফুরে হাসি। ইয়ে মানে ছিল তো অনেক কিছু, তবে একটু ওই জমিয়ে বেশি মদ খেয়েছিলাম আর কি।
বুঝতে পারলাম লোকটা মদ খেয়ে উল্টো পাল্টা ভেবে নিয়েছিল কিছু, আর এখানে যত সব আজগুপি কথা বলছে। ভূত বলে বা কিছু হয় নাকি আবার, যত সব মদখোর মাতালদের কাজ। কি ভাবছেন? মদ খেয়েছি বলে ভুল দেখছি? বাবু, বুড়ো হতে পারি, কিন্তু ওই এক গেলাসে আমার জ্ঞান হারাই না, বুঝলে? আমার স্পষ্ট মনে আছে কেউ একজন ডাক দিছে আমারে, আর অবাক করার বিষয় ওই আওয়াজ আমারে প্রতিনিয়ত নিজের কাছে ডাকছিল। তাহলে কে হতে পারে? কে বা কি ছিল সেটা আমার জানা নেই, তবে ওটা যে নিশিত ডাকছিল সেটা বুঝতে আমার আর দেরি রইল না। এই কথাগুলো শোনার পর রোহিত চুপ করে গেল। তার মনের ভিতর এক অজানা ভয়ের প্রকাশ ঘটেছে। সকাল থেকে যা যা শুনে আসছে সেটা এখন আর মোটেই উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। স্যার, আমি জানি আপনি শহরের লোক, এই সব ঘটনায় খুব একটা বিশ্বাস করেননি, তবে আপনারে সতর্ক করে দেওয়া দরকার। কয়েকদিন ধরে ওই গ্রামে কিছু একটা অঘটন চলতেছে, কিছু একটা তো। ছুটির ঘন্টা পড়তেই আমি ছুটলাম ক্যান্টিনে। আজ তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি যাব। অনেকদিন হয়ে গেল দুপুরে শান্তিতে ঘুমোয়নি। সত্যি বাঙালির ভাত ঘুম না দিলে যেন পেটের ভাত হজম হয় না। তাই আমি তাড়াতাড়ি চললাম ক্যান্টিনে। তবে বেশি দেরি করতে আর ইচ্ছেও করলো না, কারণ আজ মাথাটা বেশ গোলমেলে হয়ে গেছে। ক্যান্টিনে সবার সাথে গল্প করে খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি ফেরার পথ ধরলাম। একই গরমকাল, তার উপর এই জমধরা সাইকেল। উফ, কি বিপদেই না পড়লাম। চারিদিক যেন আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে। মাথার উপর চড়া রোদ নিয়ে অনেক কষ্টে এই পুরনো সাইকেল টেনে যাচ্ছি। একদম প্রায় জনমানবহীন রাস্তা। মাঝে মাঝে একটা করে বাইক সজোরে এদিক থেকে ওদিকে যাচ্ছে। দুপাশে বিস্তর সবুজ জমি, মাঝে মাঝে ছোট ঝিলও পড়ে। সেগুলো জলের অভাবে প্রায় মারা গেছে। প্রচণ্ড উত্তাপে রাস্তার পাশের খেজুর গাছগুলোও ক্লান্ত, জরাজীর্ণ হয়ে পড়েছে তারা। বোধহয় পাম্প নেই বেশি, তাই সাইকেল টানতে তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। ক্রমশ আমি ঘামে বিধ্বস্ত হচ্ছি। আমার সমগ্র শরীর ভিজে যাচ্ছে। এরই সাথেই শুরু হয় ভয়ঙ্কর মাথা ব্যথা। প্রায় ফেটে যাচ্ছে যেন মাথাটা, আর পাচ্ছি না। মনে হচ্ছে সানস্ট্রোক। এই বুঝি রাস্তায় পড়ে মারা যাব। এমন সময় বহু দূরে একটা বিরাট বট গাছ দেখতে পাই। মনে মনে ঠিক করলাম এখানে একটু থেমে বরং বিশ্রাম নেই, নাহলে সত্যিই গরমে মারা পড়ব। বট গাছের কাছে এসে পৌঁছায় রোহিত। গাছটা দেখে মনে হচ্ছে বহু কালের পুরানো। বিশালভাবে ছড়িয়ে রয়েছে তার ডালপালা, আর ওই লম্বা ডালগুলো থেকে ঝুলছে ঝুড়িগুলো, যেন কয়েক যুগ ধরে ক্লান্ত পথিকদের একমাত্র সাহারা হয়ে দাঁড়িয়েছে এই গাছ। পুরো হয়ে তার পাতাগুলো ক্রমশ ছোট হয়ে এসেছে ঠিকই, তবুও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। কিন্তু আজব ব্যাপার এই যে সে গত দুদিন ধরে একই রাস্তা দিয়ে যাচ্ছে, অথচ এর আগে ওর চোখে পড়েনি কেন? এটা কি আদৌয়ে মরীচিকা নাকি সত্যি? বেশি না ভেবে সাইকেলটা স্ট্যান্ড করে রেখে দেয় রোহিত। তারপর মূল কাণ্ডের গায়ে ঠেক দিয়ে নরম সবুজ ঘাসের ওপর গা হেলিয়ে সে বসে পড়ে। কি আরাম! এই গরমে যেন সে একটু স্বস্তি পেয়েছে। কি অসাধারণ এক অনুভূতি! রাস্তার ওপারে বিস্তীর্ণ জমির ক্ষেত,
আর এইদিকে বিশাল বটবৃক্ষের নিদারুণ ঠান্ডা শীতল ছায়া। রোহিত আরো একটু গা হেলিয়ে দেয়, যেন এখানেই সে ঘুমিয়ে পড়বে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট দেখে, বিশাল কেলেঙ্কারি হবে। এই ভেবে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকে সে। সবুজ পাতার মাঝে দেখা যাচ্ছে বিস্তীর্ণ নীল আকাশ। কোনো মেঘ নেই, কোনো দাগ নেই, পুরোই নীল। ওই নীলের মাঝে তার হারিয়ে যেতে ইচ্ছে করছে সমস্ত দায়িত্ব থেকে পালিয়ে যেতে। ওপারের ওই বিশাল ধানের ক্ষেতের মাঝে লুকিয়ে রয়েছে কতই না অজানা গল্প। এই রোদের মধ্যেও চাষিরা প্রতিনিয়ত চাষ করে চলে, কেবলমাত্র আমাদের পেটের ক্ষুধা মেটাতে। কিন্তু আমরা এত বড় বড় লোকের নাম মনে রাখি, আর কেউ কখনো জানতেও চায় না যে আমাদের ভাতের জন্য এই চালের যোগান দিয়ে চলেছে কারা। শুয়ে শুয়ে এত কিছু ভাবতে ভাবতে রোহিতের দৃষ্টি আটকে যায় কোনো একখানে। ওটা কি কোনো মানুষ? ওটা অমন হাসছে কেন? আর এত রোদে একা একা দাঁড়িয়ে বা আছে কেন? কৌতূহল বশত সে উঠে পড়ে দূরের জিনিসটাকে ভালো করে দেখার জন্য। একটা অবয়ব তার চোখের সামনে ভাসছে, হাত দুটো হাওয়ায় ছড়িয়ে খিলখিলিয়ে হাসছে। অনেকটা ভালো করে ওটাকে দেখার পর তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দূরে ওটা কোনো মানুষ নয়, বরং মানুষের মতোই দেখতে পুতুল, যেটাকে আমরা কাকতাড়ুয়া বলে চিনি। জমির একদম মাঝে ওটা দাঁড়িয়ে আছে, পরনে একটা কালো জামা। অদ্ভুত ওর মাথাটা যেন কোনো সত্যিকারের মাথার মতো লাগছে। আর হাসিটা এত অদ্ভুত কেন? ওটা কি আদৌ একটা পুতুলের হাসি, নাকি মানুষের? কাকতাড়ুয়াকে দেখে এত শত ভাবছে রোহিত। এমন সময় সে উপলব্ধি করে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। কোন এক মানব শরীর চুপচাপ পিছনে দাঁড়িয়ে তার মুখ খোলার অপেক্ষায় রয়েছে। কারোর উপস্থিতি টের পেতে রোহিতের গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা অজানা ভয় তার মনের মধ্যে গ্রাস করে। বারবার তার মনে হয় পিছন ঘুরলেই ওই বিভৎস ছায়ামূর্তির চেহারা দেখে সে তার জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ তার সমস্ত প্রত্যাশা এবং ভয়কে উপেক্ষা করে একটা লোক তার ভাঙা গলায় বলে ওঠে, ওদিকে কি দেখেন বাবু? আমি পেছন ঘুরে দেখি একজন বছর 35 কি 40-এর ভদ্রলোক, পরনে নীল রঙের লুঙ্গি আর গায়ে একটা ছেঁড়া ধুলো মাখা গেঞ্জি, মাথায় সাদা কালো চুলের সমাবেশ। রোদের তাপে বোধহয় মুখখানা অমন তামাটে হয়ে গেছে। বড় নির্মম তার চাহনি। দেখে মনে হয় কয়েক বছর যেন সে ঠিক করে ঘুমোতে পারেনি। সবই ঠিক আছে, কিন্তু সব থেকে অদ্ভুত তার হাসিটা। 32 পাটি বের করে একদম খিলখিলিয়ে হাসি, যেন আমাকে দেখে সে বড্ড মজা পেয়েছে। কি রে বাবা, লোকটা কি এরকমই হাসে নাকি নাকি আমাকে দেখে একেবারে আনন্দে আটখানা? আমি আসলে এখানে একটু ছায়া খেতে বসেছি। আমার উত্তর শুনেও লোকটার মুখাকৃতির কোনো পরিবর্তন হয় না, যেন ওর মুখটাই ওরকম। তবে আমার কাছে বেশ ফুরফুরে মনের মানুষ লেগেছে। মানে সারাক্ষণ এরকম একটা একগাল হাসি ভরা মানুষকে দেখলে যে কেউই হেসে ফেলবে। শুধু কিছু কথা বললেই ওই মানুষটার ওই জোড়া দাঁতের পাটিগুলো আলাদা হয়, না হলে নয়। আমি এই জমিতে চাষ করি, ওই সুদূরে আমার বাড়ি। তা আপনাকে তো নতুন দেখাচ্ছে, আপনি কে?
এ তো বড়ই অদ্ভুত রে, দুটো কথা বললে 10 বার হাসে, ভারী রসিক মানুষ তো। আমার মনটাও বেশ হালকা হলো, তাই আমিও নিজের ব্যাপারে ওর সাথে কথা বলতে শুরু করলাম। আমার নাম রোহিত, আমি পাশের গ্রামেই থাকি, আর ওদিকের গ্রামটায় যে প্রাথমিক স্কুলটা রয়েছে না, সেখানে শিক্ষকতা করি। শহর থেকে এসেছি তো, তাই এই গ্রামের এত গরম না চট করে সহ্য হচ্ছে না, বুঝলে। আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে বলে দুপুরের মিড ডে মিল খেয়ে বেরিয়েছিলাম। ওমা, যা গরম, প্রায় মরমর অবস্থায় পড়ে গিয়েছিলাম, বুঝলেন। এমন সময় এই বিশাল বটবৃক্ষ আমাকে একটু স্বস্তি দিল। তা আপনি কে? আপনার নাম কি? আমার নাম কঙ্ক। কালো কুচকুচে দেখতে হয়েছিলাম বলে আমার মাস্টারি বাবই নাম দেয়। পরে জানলাম এই নামের মানে নাকি কাক। কাক বলে দিয়ে লোকটা মনের আনন্দে হাসতে লাগলো। তাকে দেখে আমিও নিজের হাসি আটকাতে পারলাম না। তবে এরকম অদ্ভুত নাম কে রাখে বাবা? চলুন না মাস্টার, আমার বাড়িতে চলুন, আপনার তোর একটু জল খাবারের ব্যবস্থা করব। জল খাওয়ারের কথা শুনে আমার মাথাটা গেল ঘুরে। আর একটু লোভ সামলানো যাচ্ছে না, একই গরম, তার উপর কেউ জল খাবারের অফার দিলে মনটা তাই ছটফট করে উঠলো। অগত্যা আর লোভ সামলানো গেল না। আমি বললাম, আচ্ছা, মানে আপনার বাড়ির কাছে তো? একদম কাছেই মাস্টার, এই ক্ষেত ধরে এগিয়ে গেলেই মাটির ঘর আমাদের। সে ঠিক আছে, আচ্ছা বলছেন যখন, চলুন তাহলে। আমি উঠে পড়লাম লোকটার সাথে যাব বলে। বেশি কিছু না ভাবলেও আমার মনটা কেমন যেন খোঁচা দিচ্ছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে একজন অচেনা মানুষের সাথে দুম করে চলে যাওয়া? এত শত ভাবছি, এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। দেখলাম মা ফোন করেছে। মা কেন ফোন করলো এত বেলা? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, হ্যালো মা। হ্যাঁ রে বাবু, কোথায় তুই? আমি তো স্কুল থেকে বাড়ি ফিরছি এখনো। বাবু, আমি আর তোর দিদি এসেছি তোকে দেখতে। তাড়াতাড়ি আয় বাবা, আমাদের হাতে বেশি সময় নেই। তাড়াতাড়ি না বেরোলে আজ আবার পৌঁছতে পারবো না তোর বাবার কাছে। তুমি আবার এলে কেন? বাবাকে রেখে এলে? বাবু, তোকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল রে। ছোটবেলা থেকে তুই আমার কাছেই থেকেছিস, এখন তোর হুট করে চলে যাওয়া আমার কাছে অনেক কষ্টের। মায়ের কথা শুনে মনটা খারাপ হয়ে উঠল। আমি ভাবলাম জল খাওয়ার পরেই হবে, আগে বাড়ি যাই। এদিকে বাড়ির চাবিও আমার কাছে, ওরা বোধ হয় বাইরেই দাঁড়িয়ে রয়েছে। ভাগ্যিস তাপসের কাছে একটা অতিরিক্ত চাবি ছিল, ওকে ফোন করে বলতে ও দরজা খুলে দেয়। সবই ঠিক আছে, কিন্তু আমার আর কঙ্কের সাথে ওর বাড়িতে যাওয়া হবে না। বলছি দাদা, শুনুন না, বাড়িতে না মা দিদি এসেছে, বুঝলেন। আমাকে না এক্ষুনি বাড়ি যেতে হবে। আমার কথা বলার সাথে সাথেই লোকটার হাসি মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। তার কপালে বিরক্তির ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই অদ্ভুত হাসিটাও যেন হারিয়ে গেল। ঠিক আছে। তার গলার স্বরটাও যেন গম্ভীর হয়ে উঠল। এটা কি হলো? লোকটা কি রাগ করলো নাকি? আমি তবু তাকে বললাম, কিছু মনে করবেন না, বুঝলেন, আমাকে না যেতেই হবে। আচ্ছা, পরে আসবেন? হ্যাঁ অবশ্যই, পরে আসবো, বুঝলেন। আজকে আসি, পরে একদিন এসে আপনার সাথে আপনার বাড়ি যাবক্ষণ। লোকটাকে না বলতে খারাপই লাগলো, কিন্তু এদিকে মা ও দিদিকে বসে রাখার কোনো মানেই হয় না। অগত্যা আমি সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। হঠাৎ মনে হলো পাম্পের কথা। সাইকেলে তো পাম্পটা খুব বেশি নেই, একটু পাম্প দিলে বোধহয় এটাকে টানতে সুবিধেই হবে আরো। এক সেকেন্ড, লোকটার কাছে পাম্প আছে নাকি জানতে পারলে ভালো হয়। একটু করে নিলে সাইকেলটা দিব্যি দৌড়তো, কিন্তু
এ কি, আমি পেছন ঘুরতেই দেখি আমার পেছনে কোনো মানুষের চিহ্ন নেই। পুরো রাস্তায় নির্জন, যেন এখানে কেউই ছিল না। আজব তো, লোকটা এত তাড়াতাড়ি কি হাওয়া হয়ে গেল নাকি? আর গেলই বা কোথায়? এখনই তো আমার পেছনেই ছিল। ভাবতে লাগলাম, আমার কিছু একটা ভুল হয়েছে, একটা হিসেব যেন কিছুতেই মেলাতে পারছি না। কিন্তু কি সেটা কিছুতেই মাথায় আসছে না। থাক থাক থাক, সেসব কথা থাক, আমাকে এখন আমার পথ দেখতে হবে। তাই সাইকেলটা কোনো রকমে টেনে বাড়ি এলাম। ওদিকে বাড়ি পৌঁছে মা ও দিদিকে দেখে খুব খুশি হই। বেশিক্ষণ ওরা ছিল না, তবে যতটুকু সময় ওরা ছিল বেশ ভালো করে কাটিয়েছি। মা নিজের হাতে মাংসের ঝোল আর একটু পায়েস বানিয়ে নিয়ে যায়। আর বাবা আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। ডক্টর বলেছেন খুব শীঘ্রই বাবা বাড়ি ফিরবেন। মনটা বেশ ভালো হয়ে ওঠে, মনে হয় যেন অবশেষে জীবনটা ঠিকঠাক এগোচ্ছে। কিন্তু সবকিছুর মধ্যেই ভাবতে থাকি ঈশিকার কথা। একবারও কি তারা আমাকে মনে পড়ে না? রবিবারও পুরো মজায় কাটলো। ভালো মতো খেয়েছি, ঘুরেছি, নতুন নতুন মানুষের সাথে কত আলাপ করেছি। বাড়িতে সবই ঠিক আছে, এটাও শুনে খুব খুশি। হ্যাঁ, আপাতত কষ্ট বলতে কাল থেকে আবার স্কুল, টানা 1 সপ্তাহ। কি আর করা যায়, জীবন মানেই তো কষ্ট। তবে আস্তে আস্তে স্কুলের ওই ছোট ছোট খুদেদের কাছেও আমি বেশ জনপ্রিয় হয়ে উঠলাম। বুড়ো হেডমাস্টার আমার কাজ দেখে এখন খুবই প্রসন্ন। সোমবার কিছু স্টুডেন্টদের খাতা কাটতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। ঘড়িতে তখন 5টা বাজে। আমি তড়িঘড়ি করে বেরোলাম সাইকেল নিয়ে, আর যাওয়ার আগে জলের বোতলটা ভরে ফেললাম। যখন বিকেল গড়িয়ে সন্ধে প্রায় নামছে, তখন এই গ্রামটা আরো সুন্দর হয়ে ওঠে। তখন পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে গাছপালা, মাঠ ঘাট যেন আরো বেশি পরিস্ফুটিত হয়। সাইকেল নিয়ে বেশ দ্রুত গতিতে এগোচ্ছিলাম। তখনই চোখের সামনে দেখতে পাই সেই বট গাছটাকে। আমি সেখানে সাইকেল রেখে একটু গাছের তলায় বসলাম প্রকৃতিকে উপভোগ করার জন্য। হালকা স্নিগ্ধ শীতল বাতাস আর পাখিদের ডাক, এর থেকে মিষ্টি মুহূর্ত আর বোধহয় হয় না। মনের অজান্তেই চোখ চলে যায় সুদূরের জমিতে। বিকেল বেলা দূরের ওই জমিতে কাকতাড়ুয়াগুলোকে দেখে ভারী অবাক হলাম। আগের দিন ওখানে একটা মাত্র ছিল, আজ আরো 2টো। এই কি বাবা, এতগুলো কেন? অনেকক্ষণ ধরে ওগুলোর দিকে তাকিয়েছিলাম। দূর থেকে দেখলে মনে হচ্ছে কোনো সত্যি মানুষ যেন দাঁড়িয়ে রয়েছে। আবার ওই হাসিটা, আমি ভাবলাম একবার গিয়ে দেখেই আসি, হাতে তো অনেক সময় আছে। তাই সাইকেলটা রেখে আর ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে আমি ধানের জমিতে পা রাখলাম। কি এক অদ্ভুত শান্তি। একটু একটু করে আমি এগিয়ে যেতে থাকলাম একদম সামনে রাখা কাকতাড়ুয়ার দিকে। কিন্তু ওটার কাছে আসতেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ফাঁকা মাঠে যেন কোথা থেকে দাঁড় কাকের বিদঘুটে শব্দ আমার বুকে এসে লাগছে। উপলব্ধি করলাম আমার সামনে যে কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে সেটা কোনো পুতুল নয়, বরং তাকে দেখতে হুবহু মানুষের মতো, যেন মানুষের মুখের ওপর কেউ চটের বস্তা লাগিয়ে সেলাই করে দিয়েছে। এটা কি করে সম্ভব, এতটা নিখুঁত কাজ? আমি আর একটু ঝুঁকে তার চোখটা যখন লক্ষ্য করতে যাই, তখন বুঝতে পারি ওই মণিগুলো এখনো সজীব রয়েছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে, যেন এই বুঝি হাত বাড়িয়ে আমার গলাটা চেপে ধরবে। আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, পারলাম না নিজেকে সামনে রাখতে, পড়ে গেলাম মাটিতে। তারপর একটু একটু করে বসে বসে পেছোতে থাকি। আমি যতই পেছোচ্ছি না কেন, ওই চোখগুলো এখনো আমাকে লক্ষ্য করছে। আমি ভয়ে গোঙাতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি মাথা ঘুরিয়ে পড়ে যাব এখানে। কিন্তু হুঁশ ফিরল
যখন আমি পেছোতে গিয়ে আটকে পড়ি, কারণ আমার পিঠ ঠেকে যায় কারোর পায়ে। কেউ দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে, কিন্তু কে বুঝতে পারি না। কখন কেউ যে আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে সেটা আমি সত্যি খেয়াল করিনি। কি ব্যাপার মাস্টার, আজ এখানে? আমার বুঝতে দেরি হয় না কে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। তার সে আগের মতোই হাসতে হাসতে কথা বলা। আমি খানিকটা প্রাণ ফিরে পেলাম মানুষটাকে দেখে। একটু আশ্বস্ত হয়ে উঠে পড়লাম। আমি বললাম, ক্ষমা করবেন আমাকে, আসলে আমাকে থামিয়ে কঙ্ক বলে উঠল, আরে মশাই, ভয় পাবেন না, ও তো আমারই সৃষ্টি। কেমন কাজ বলুন? এমন কাকতাড়ুয়া বানিয়েছি যে কাক তো দূর, মানুষও ভয়ে প্রবেশ করবে না এখানে। ভারী মজার লোক তো, এত প্রতিভা। এগুলোকে দেখে কোনোদিনও নকল নয়, বরং আসল মানুষ মনে হবে। আর এর এই মজার হাসিটা দেখতে আর শুনতে বেশ ভালোই লাগছে। প্রথমে বুঝেছিলাম কঙ্ক বেশ রসিক মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে ইনি অনেক বড় শিল্পীও। বিকেল হয়েছে, চলুন। আপনি এতদূর যখন এসেছেন আমাদের বাড়িতে, আজ পাঁঠার ঝোল বানিয়েছি, বেশ গল্প আর আড্ডা হবে। চলুন মাস্টার। পাঁঠার ঝোল হয়েছে বলে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আর তাছাড়া ভদ্রলোক আগেও একবার ডেকেছিলেন আমাকে, যেতে পারিনি, তাই এবারে প্রত্যাখ্যান করাটা ঠিক হবে না। কিন্তু এদিকে বিকেল হয়েছে বলে মনের মধ্যে একটু কিন্তু বোধ চলছিল। আজ খাওয়ার পরে আমি আপনারে ছেড়ে দিয়ে আসবো, বুঝলেন? ওসব ব্যাপারে চাপ নেবেন না। এই গ্রামে বিগত 40 বছর ধরে আমি আছি, কোন চোরের বাপের 7 দিনেই আমার টিকি ধরার। সেই বটে, যেরকম দামড়া চেহারা সেরকম নিকশ কালো গায়ের রং। অন্ধকারের মধ্যে যদি দাঁত দুটো দেখিয়ে হাসে, চোর বাবাজি মারামারি তো দূর, ভূত ভেবে পলায়ন করবে। অগত্যা আমি বললাম, এতই যখন বলছেন চলুন তবে। আর একটু রাত যদি হয়ে যায় না, আমাকে কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আপনাকে ঘরে নিয়ে গিয়ে পুরো ঘুম পাড়িয়ে দিয়ে আসবো মশাই, চিন্তা করবেন না। চলুন আমার বাড়ি। সবকিছু থেকে চিন্তামুক্ত হলাম আমি। লোকটার পিছু পিছু এরপর তার বাড়িতে এসে পৌঁছালাম। এরকম সুন্দর করে সাজানো মাটির বাড়ি এই গ্রামে দেখিনি এর আগে। ইনি যে শিল্পী মানুষ তার বুঝতে বাকি রইল না। ঘরের দরজাগুলোর খুব সুন্দর করে আলপনা করা, দেওয়ালে রং দিয়ে বিস্তর কারুকার্য। এই শুকনো গ্রামের মাঝে যেন এক অবিশ্বাস্য এবং রহস্যময় একটা ঘর। বাদ যায়নি ঘরের ছাদ, সেখানেও 7 রঙের সমাহার। কারুকার্য এতই অপূর্ব যে আমি প্রায় 5 মিনিট ধরে দরজার কাছে দাঁড়িয়ে গভীর মনোযোগ সহকারে দেখে চলেছি। ঘরের প্রত্যেকটা কক্ষের বিষয় ভিন্ন, কোনোটায় বহু রকমের অজানা অচেনা পাখির ছবি, আবার কোনো কক্ষে পশু বৈচিত্র্যের অসাধারণ সমাহার। মাঝে মাঝে মনে হয়েছে যেন আমি কোনো এক রূপকথার রেইন ফরেস্টে হারিয়ে গেছি। বহুক্ষণ ধরে আমি ভদ্রলোকের সারা বাড়ি ঘুরে তার এই অসাধারণ সৃষ্টি দেখছিলাম। এরই মাঝে একটা ঘর বড়ই অদ্ভুত ছিল। ঘরের দরজায় কালো ছাড়া অন্য কোনো রং ছিল না। যে বাড়িতে 7 রঙের এত কাজ, সেখানে কালো রঙের দরজার তাৎপর্য কি? কৌতূহল বশত আমি ঘরের দরজা খুলতে যাব, ঠিক এমন সময় ভদ্রলোক আমাকে ডেকে বসলেন। আমি তার কাছে গিয়ে দেখি বেশ সুন্দর করে মাটিতে আসন বিছিয়ে কলা পাতার ওপর ভাত পরিবেশন করছেন তিনি। তার সাথে মাটির ভাঁড়ে হরেক রকম তরকারি এবং পাঁঠার ঝোল। আর গন্ধটা, আমি আর লোভ সামলাতে না পেরে হাত ধুয়ে বসে পড়ি। ভদ্রলোককেও আমার সাথে বসে পড়তে বলি। আমি পাঁঠার ঝোল ভাত দিয়ে এক খাবল তোলার পর অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকাই। সে খিলখিলিয়ে হাসে আর জিজ্ঞাসা করে,
কি কেমন লাগছে? কোন শব্দে ব্যাখ্যা করবো জানি না মশাই, শুধু এটুকু বলবো আপনার হাতে জাদু আছে। ওই হাত দিয়ে কেবল সুন্দর আর্ট নয়, বরং তার সাথে এত সুন্দর খাবার রান্না করেন আপনি। আপনি তো জিনিয়াস মশাই। ধন্যবাদ মাস্টার। খেতে খেতে আমি তার ব্যাপারে অধীর আগ্রহ বোধ করি, তাই দেরি না করে তাকে প্রশ্ন করা শুরু করলাম। আচ্ছা, আপনি এই বাড়িতে কি একা থাকেন? মা ছোটবেলায় মারা গিয়েছেন, আর বাবা এই গ্রামে ড্রয়িং মাস্টার ছিলেন। এখানে যা কাজ দেখছেন সেগুলো সবই আমার বাবার বানানো। মা চলে যাওয়ার পর বাবা এই সমস্ত রঙকে নিজের আপন করে তোলে। তিনি আমাকে মানুষ করেছেন, আমাকে পড়িয়েছেন, আর সাথে সাথে এই পুরো বাড়ির দেখাশোনা করেছেন। শুধু তাই নয়, গ্রামের বড় পুজোর প্রতিমা বানানোর দায়িত্ব বাবাকেই দেওয়া হতো, আর আমি শুধু সহায়তা করতাম। তা এখন কোথায় তিনি? আমার এই প্রশ্ন করার পর লোকটার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে ওঠে। সে কিছুক্ষণ খাওয়া বন্ধ করে চুপচাপ হাতের দিকে তাকিয়ে থাকে। অন্ধকার এই ঘরের মধ্যে আলোর উৎস বলতে কেবলই একটা ছোট্ট মোমবাতি, যেটায় তার চোখ দুটো জল জল করছে। তার তীক্ষ্ণ দৃষ্টি আমাকে বুঝিয়ে দিল আমি ভুল প্রশ্ন করে ফেলেছি। ঠিক করলাম বিষয়টা বদলাতে হবে, তাই নিজের ব্যাপারে বলতে শুরু করি। বুঝলে ভাই, আমার বাবা না অসুস্থ, দিদির বিয়ে হচ্ছে না, আর মা একা বাড়ি সত্যি চালাতে পারছে না। তাই সবার মুখের দিকে তাকিয়ে আমি গ্রামে আসি শিক্ষকতা করতে। এরই মাঝে আমার বহুদিনের সম্পর্ক ভেঙে যায়। প্রতিটা মুহূর্ত তার অনুপস্থিতি আমি ভীষণ মাত্রায় অনুভব করি। পরিবারের দায়িত্বের চাপে আমি হারিয়ে ফেলি আমার ভালোবাসাকে। এসব বলে আমি একটু হালকা হলাম, কিন্তু সাথে সাথে আমার বেদনা গভীর হলো। আমিও চুপ করে সিলিং এর দিকে তাকিয়ে থাকি। আরে মশাই, আপনি যে ভাত শেষ করে ফেলেছেন। এই দাঁড়ান দাঁড়ান। লোকটার কথায় আমার জ্ঞান ফিরল, সবকিছু স্বাভাবিক হলো আবার। প্রচন্ড পিপাসার দরুন আমার ব্যাগের ভেতর থেকে বোতল বের করে সমস্ত জল খেয়ে ফেলি। এর মাঝে আমার চোখ পড়ে সাইকেলের চাবির দিকে। সর্বনাশ! এই সাইকেল কোথায়? সেটা তো বট গাছের তলায় কেস করেছে। ভয়ঙ্কর চিন্তায় আমি খাওয়ার ছেড়ে উঠে পড়ি, আর ঠিক সেই মুহূর্তে কঙ্ক এসে হাজির। এ কি, উঠে পড়লেন কেন মাস্টার? আরে বলবেন না, আমি ভুল করে না আমার সাইকেলটা ছেড়ে এসেছি, বুঝলেন? কি? কোথায় আছে? সেই বট গাছটার তলায়। আরে মশাই, ঠিক আছে, আপনি বসুন, আমি ওটাকে নিয়ে আসি, আপনি শান্তভাবে খান। এই না না থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, এমনিতেই আপনাকে আমি অনেক খাটিয়েছি, বুঝলেন? আরে বসুন বসুন, এই রাতে আপনি বেরোলে পথ হারিয়ে বসবেন, তার থেকে আমি যাই নিয়ে আসি। ভদ্রলোকের কথায় যুক্তি আছে, অগত্যা আমি চুপ করলাম, আর উনি একটা সাদা গেঞ্জি পরে লাইট হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। লোকটা বেরিয়ে যাওয়ার পর এই পুরো বাড়িতে আমি একা হয়ে যাই। ফাঁকা বাড়ির এই অপার্থিব নির্জনতায় আমার গা হাত ছমছম করে ওঠে। সঙ্গে আছে বলতে একটা মোমবাতি, কিন্তু হুয়ে কি, এটা তো আর একটু পরেই বন্ধ হয়ে যাবে। তারপর কি করব আমি? অন্ধকারে একা বসে থাকবো কি করে? না না না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে মোমবাতি বা হ্যারকিন খুঁজতে বেরোতে হবে। অগত্যা আমি তাড়াতাড়ি খেয়ে খাওয়ার পর্ব চুকিয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তারপর ওই ছোট মোমবাতিটা নিয়ে সারা ঘরময় ঘুরতে শুরু করলাম। না, কোথাও কিছু নেই, কোথাও কিছু নেই। একটা দেশলাই বাক্স অব্দি পাচ্ছি না। একটার পর একটা রুম খুঁজতে খুঁজতে আমি চলে আসি সেই কালো দরজার সামনে।
পুরো ঘর তোলপাড় করে ফেললাম, কেবল এটা বাদে। আমার হয়তো আর বেশি সময় নেই, আলোটা যখন খুশি নিভে যাবে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বোধহয় এটা নিভে যাবে। তাই দেরি না করে আমি ওই ঘরটার দরজাটা খুলতে থাকি। ওটাতে কোনো চাবি ছিল না, হাতল ঘোরাতেই দরজাটা একটা বিকট শব্দ করে খুলে গেল। এটা কি হলো? দরজাটা খুলতেই সেখান থেকে বিভীষিকার মতো বেরিয়ে আসে এক আকাশ অন্ধকার, নিভিয়ে দেয় আমার শেষ সম্বলকে। তারপর পুরো বাড়ি অন্ধকার, এক আশ্চর্য অন্ধকার। এক আকাশ শূন্যকে উদ্দেশ্য করে আমি হাতড়াতে থাকি। না, কোথাও কিছুই নেই। এ কোথায় এসে পড়লাম আমি? বাইরে চাঁদের আলোটুকু দেখতে পাচ্ছি না কেন? এরম কেন হচ্ছে? কি করব আমি এখন? নিকষ কালো অন্ধকারে চলতে চলতে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। আর সাথে সাথেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছু একটা খসখস শব্দে আমার হুঁশ ফেরে। অন্ধকার একটু কমেছে, কারণ পাশের জানালা দিয়ে হালকা চাঁদের আলো আসছে। নিস্তব্ধতা এতই বেড়েছে যে হালকা হাওয়ার শব্দটুকুও কানে আসছে। কিন্তু আমি হাত নাড়াতে পারছি না কেন? আমার পা দুটোর বা কি হলো? কি হয়েছে আমার? মানেটা বুঝতে বেশি দেরি হয়নি আমার। কেউ আমার হাত পা দুটোকে বেঁধে দিয়েছে। সেই বাঁধন এতই শক্ত যে আর কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে বোধহয় রক্ত বেরিয়ে আসবে। তারপর টুকরো টুকরো হয়ে যাবে আমার হাত পা জোড়া। অন্ধকারের মাঝে আমি বারবার চেষ্টা করি বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হতে থাকে এক এক করে। ঠিক এমন সময় খেয়াল করি আমার মনের অজান্তেই খসখস শব্দটা বেড়েই চলেছে। কি বিরক্তিকর এই শব্দটা! কোথা থেকে আসছে এটা? অসহ্যভাবে কানে লাগছে। আমি খুব ভালো করে অন্ধকারের মধ্যে চারপাশটা লক্ষ্য করতে শুরু করলাম, আর ঠিক তখনই বুঝলাম এই ঘরের মধ্যে আমি একা নই। একটা ছায়ামূর্তি চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করে যাচ্ছে। অন্ধকারের মধ্যে তার শরীরটা মাঝে মাঝে নড়ে উঠছে। কে ওটা? বাকরুদ্ধ হয়ে আমি ভয়ে গোঙাতে থাকি। এরই সাথে সাথে নাকে আসে একটা তীব্র পচা গন্ধ। সেই গন্ধে আমার প্রায় দম বন্ধ হয়ে আসতে থাকে। আমি আবারও চেষ্টা করি নিজের হাত দুটোকে মুক্ত করার। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে থেকে কানে আসে একটা অতি পরিচিত কুটিল বিশ্রী হাসি। বৃথা চেষ্টা করছেন মাস্টার। আমার পরিচিত এক হাসি, কিন্তু এটা ভীষণ মাত্রায় অসহ্য লাগছে। ওই হাসির শব্দে আমার সমস্ত শরীর জ্বালা জ্বালা করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কঙ্কদা, দাদা, আমার হাত দুটো খুলুন দাদা, আমাকে যেতে দিন, আমি কাউকে কিছুই বলবো না। বড় দুঃখ হয় জানেন মাস্টার, বড় দুঃখ হয়। কেউ কখনো আমার ক্ষমতার কথা জানতে চায়নি, কেউ কখনো আমাকে গুরুত্ব দেয়নি। মূর্তি বানাতে পারতাম না, রং দিতে জানতাম না বলে আমার বাবা আমাকে এত শাস্তি দিত। আমারও তো পড়ার ইচ্ছে ছিল, আমারও তো রান্না করার ইচ্ছে ছিল। আমি আমার জগতে বাঁচতে চাইতাম, আমি আমার মায়ের মতো হতে চাইতাম। তাই রাগে কষ্টে আর সেদিন নিজেকে সামলাতে পারিনি, ঠিক করেই নিলাম। মেরে দিয়েছি, মেরে শেষ করে দিয়েছি ওই বুড়ো বাপকে। কিন্তু আমার এসবে আফসোস হয়নি, বরং খুশি হলাম সেদিন। আর তারপরেই আমি আমার দক্ষতা দেখাতে লাগলাম, আমার
আর্ট, আমার নিজের সিগনেচার, আমার নিজের আর্ট, কাকতাড়ুয়া। রোহিত দেখল অন্ধকারের মধ্যে থেকে একটা অবছায়া বেরিয়ে আসতে থাকে। তার সমগ্র শরীরে পচা মরার গন্ধ। জানালার ফাঁক দিয়ে আসতে থাকা মিহি আলোয় একটু একটু করে তার শরীরটা দৃশ্যমান হয়। পরনে তার একটা ময়লা মাখা নীল লুঙ্গি আর গায়ে ছেঁড়া গেঞ্জি। রোহিতের শরীরে বিদ্যুৎ খেলে যায় যখন সে লক্ষ্য করলো ওই অবয়বের মুখখানা। গলার উপর থেকে শুরু করে পুরো মাথা যেন চটের বস্তা লাগানো, আর গলার কাছে কেউ দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছে। সেখান থেকে ঠিকরে ঠিকরে বেরোচ্ছে রক্ত। রোহিতের ঠিক সামনে এসে সে তার গলার দড়ি একটু একটু করে খুলতে থাকে। তারপর ওই চটের বস্তা খুলতে বেরিয়ে আসে একটা রক্ত মাখা মুখ। সমস্ত মুখ যেন কেউ কোনো ধারালো ছুরি দিয়ে কেটে তার মাংস উপড়ে ফেলেছে। তারই সাথে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সাদা হাড়ের ক্ষয়। এরই সাথে কেউ উপড়ে ফেলে দিয়েছে তার দুটো চোখ। সেই রক্তমাখা চোখের গহ্বর থেকে বেরিয়ে আসছে অজস্র সব পোকা। ওগুলো যেন এক একটা নরকের কীট। আর এরই সাথে সমগ্র ঘর জুড়ে প্রতিফলিত হতে থাকে একটা বিরক্তিকর পৈশাচিক হাসি। এই ভয়াবহ দৃশ্য দেখে রোহিত নিজেকে আর সামলাতে পারেনি সে অন্ধকারের সাথে লড়াই করতে। তারপর জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। আর মুহূর্তের মধ্যেই আবার সমগ্র জগৎ অন্ধকার হয়ে যায়। অন্ধকারের মধ্যে একটা ছোট্ট আলোর বিন্দু, সেই দিক লক্ষ্য করেই দৌড়াতে থাকি। আর আস্তে আস্তে বৃহৎ হতে থাকে ওই আলোর উৎস। আর সেদিকে তাকিয়ে থাকতে না পেরে চোখ বন্ধ করে ফেললাম। তারপরে একটু একটু করে চোখ খুলতেই দেখি আমি শুয়ে আছি। ওপরে অনেক পাতার সমাবেশ, আর তার ফাঁকে নীল আকাশ। উঠে পড়তেই বুঝলাম আমি সেই বট গাছের তলায় দিব্যি ঘুমোচ্ছিলাম। এটা কি করে সম্ভব? তাহলে কি ওগুলো সব স্বপ্ন ছিল? আমি ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বের করতে গিয়ে খেয়াল করলাম জল শেষ। অগত্যা আবার ওটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে চলালাম। বিকেল ঘনিয়ে এসেছে। সারস পাখির দল চিৎকার করতে করতে বাড়ি ফিরছে। আমি সাইকেলের স্ট্যান্ড সরিয়ে তাতে উঠতে গিয়ে খেয়াল করলাম দূরের জমিতে সেখানে প্রায় 5টা আরো কাকতাড়ুয়া। এতগুলো কে লাগায় রে বাবা? মনটা কেমন একটা ছন্দহীন হয়ে উঠল। আমি আবার সাইকেলটা স্ট্যান্ড করে তারপর ব্যাগটা নিয়ে আস্তে আস্তে ওই কাকতাড়ুয়াগুলোকে লক্ষ্য করে হাঁটা দিলাম। আমি একটু একটু করে এগোতে থাকি। আর যত এগোই ততই সব থেকে সামনের কাকতাড়ুয়ার মুখখানা আমার কাছে পরিষ্কার হতে থাকে। আর একদম কাছে যেতেই আমার বুকটা কেঁপে উঠলো, গায়ের লোমগুলো ফুলে উঠলো। পড়ে গেল কাঁধ থেকে ব্যাগটা। আমার ঠিক সামনেই যে কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে তার মুখখানা দেখতে হুবহু আমার মতোই। এটা তো আমি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক কৌস্তব সামন্তের লেখা কাকতাড়ুয়া গল্পটি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসব অন্য একটি গল্প নিয়ে। গল্পটি পরিচালনায় ছিলেন সমর্পিতা গায়েন, গল্প পাঠে রুদ্রাক্ষ, গল্পে রোহিত ও কঙ্কের চরিত্রে ছিলেন সৌরভ, বকুলদা চরিত্রে কৃষ্ণেন্দু, তাপস ও মাস্টার মশাই চরিত্রে ছিলেন পুষ্পেন্দু, ইশিকার চরিত্রে সমর্পিতা, অন্যান্য চরিত্রে সৌম্য, শ্রেয়ান এবং শান্তনা,
গল্পের এডিটিংয়ে কৃষ্ণ প্রসাদ বেরা, প্রুফ রিডিংয়ে শিপ্রা সামন্ত, গল্পের সাউন্ড এফেক্ট সংগ্রহে সৌগত ও দিবাকর, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়।